জ্যোতি। আমরা জ্যোতির জীবন নিয়ে কথা বলবো, যে একটি স্কুলের টিচার এবং তার জীবন ভালো মন্দ নিয়ে ভালোই চলছিল। হঠাৎ এমন কি পরিবর্তন হলো? তার জীবনে ছিল তার বাবা, তাকে ভালোবাসার একজন মানুষ, জগৎ। তার জীবনে এমনই পরিবর্তন আসলো যে পরিবর্তনই সব থেকে ছিনিয়ে নিয়ে তাকে পরিণত করলো এক রাক্ষসীতে। তার এই সুন্দর জীবন যেখানে হাসি খুশি আনন্দে ভরা ছিল, সেখানে এমন কি পরিবর্তন আসলো, তারই গল্প আজকে আমরা করব। তাহলে চলুন আমরা জেনে আসি কিভাবে জ্যোতির জীবন একটা সুন্দর ফুলের মতন থেকে একটা রাক্ষসের জীবনে পরিবর্তন হয়ে গেল। 2019 সালে রিলিজ হওয়া তামিল মুভি ভি সাকাল। এই মুভিতে আমরা প্রথমে দেখি জ্যোতি যে স্কুলে চাকরি করে সেই স্কুলের পাঁচিল টপকে কয়েকটা বকাটে ছেলে এবং তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে সেই স্কুলে কিছু আজে বাজে কাজ করতে এসছে। হঠাৎই তারা যখন তাদের কিছু বন্ধু বাইরে বসে মদ খাচ্ছিল, একটা মদের বোতল গাছের দিক থেকে তাদের দিকে ছুটে এসে তাদের পিটাতে আরম্ভ করে। তারা ভয় পেয়ে ওখান থেকে কোনো রকমে যান বাঁচিয়ে পাঁচিল টপকে দুই বন্ধু পালায়। এরপরে সেই মদের বোতলটি যায় যে যেই ছেলেমেয়েগুলি ক্লাসরুমের মধ্যে নোংরা কাজ করছিল তাদেরকে বেশ ভালো করে মজা দেখায়, তাদেরকে বেশ ভালো করে কেউ একটা পিটায়, কেউ দেখতে পায় না যে কে পিটাচ্ছে। দুজনকেই ভালো করে মজা খায়। প্রত্যেকে ভয় পেয়ে যায় যে কি ব্যাপার, হঠাৎ করে কে এসে তাদেরকে পিটাচ্ছে, কোনো মানুষ যেন খুব শক্তিশালী সে এসে এদেরকে মারছে, এখান থেকে এইসব বাজে কাজ যেন তারা করতে না পারে। এর পরের দিন আমরা সকালবেলা দেখি যে স্কুলের বাথরুমের সামনে প্রধান শিক্ষক থেকে অন্যান্য শিক্ষক, ছাত্রছাত্রী সবাই নাকে রুমাল দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ সেখানে যখন জ্যোতি আসে তখন একজন টিচার বলে যে জ্যোতি তো নাকে কোনো গন্ধই পায় না ছোটবেলা থেকে, ও গিয়ে দেখতে পারবে ভেতরে কি হয়েছে। জ্যোতি কিন্তু খুব ভালো মেয়ে, সে প্রাণীদের খুবই ভালোবাসে। সে স্কুলে যখন গিয়ে প্রথমেই দেখে বাথরুমের সামনে এই অবস্থা, সে জিজ্ঞাসা করতে প্রধান শিক্ষক তাকে বলে যে তুমি একটু ভিতরে গিয়ে দেখো তো কি হয়েছে। সে ভেতরে যায়, ভেতরে গিয়ে সে কোলে করেই সেই মরা কুকুরটিকে নিয়ে বেরিয়ে আসে যার জন্য এত গন্ধ বেরোচ্ছিল। তখন প্রধান শিক্ষক বলে একে নিয়ে বেরোনোর কি দরকার ছিল, আমি কর্পোরেশনের লোককে বলে দিতাম। তখন সে বলল কি হয়েছে, তো আমাদের মতনই একটা প্রাণী ছিল। যদি নিজের হাতে সেই কুকুরটিকে কোনোভাবে সেখানে কবর দিয়ে দেয় এবং বলে যে তোমার মতনই আমাকে হতে হবে পরের জন্মে, কারণ আমি আর চাই না এইভাবে নাকহীন ভাবে জন্মাতে। নাক তো আছে কিন্তু আমি কোনো গন্ধ পাই না। এরপরে আমরা দেখি যদি বাড়ি ফেরার সময় হঠাৎই তার চোখে পড়ে যে একটা জ্যোতিষ যে সেখানে একটা তোতাকে দিয়ে মানুষকে বলিয়ে টাকা উপার্জন করছে, তার কাছে গিয়ে বলে যে আপনি এইভাবে একটা প্রাণীকে আটকে রেখে নিজের ঘর সংসার চালান, হ্যাঁ আপনার মতন তো এই প্রাণীটারও স্বাধীন হওয়ারই আছে। সে খুব তাকে বকা দেয় এবং সেই তোতাটিকে ছেড়ে দেয় এবং তারপরে সে বেশি কথা বললে তাকে টাকা দিয়ে সেখান থেকে জ্যোতি চলে আসে। আর সেই সময়ই আমাদের হিরো জগৎ, যার চোখে পড়ে জ্যোতিকে। জ্যোতির এই গুণগুলি দেখে তার খুবই ভালো লাগে, সে জ্যোতির পিছু করে। আর বিভিন্ন সময় জ্যোতি কি করে, সে কিভাবে মানুষের উপকার করতে ভালোবাসে এগুলোই দেখে। জ্যোতির জীবনে আছে শুধু তার মা এবং তার জীবনে আর আছে মানুষ এবং পশু পাখিদের সাহায্য করা, এই নিয়েই সে ভালো। হঠাৎ একদিন জগন এসে তাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু জ্যোতির এই ব্যাপারটা একদমই ভালো লাগে না। রাস্তার মধ্যে হঠাৎ করে কে এসে তাকে বিয়ের জন্য প্রপোজ করবে, তখন সে বলে যে আমি দুই সন্তানের মা, হ্যাঁ আর আপনি এসে আমাকে এইভাবে এই করছেন, হ্যাঁ মেয়েদের সাথে ফ্ল্যাট করতে ভালো লাগে, এই বলে সে সেখান থেকে বেঁচে বাড়ি ফেরে। আর তার বাবাকে সেই মজার ঘটনা সে বলতে লাগে যে বাবা আজকে এরকম এরকম হয়েছিল। তখন তার বাবা বলে যে বাহ ভালোই তো, তাহলে তুই দেখ তো এই ছেলেটা করেনি তো, তাকে ঘরের ভেতরে তখন দেখে তাদের ঘরে জগন এসে বসে রয়েছে। আসলে সব ঘটনায় সেই বাচ্চাটির মুখ থেকে বেরিয়ে তার একদম বাড়ি খোঁজ করে চলে এসছে তার বাবার কাছে তার বিয়ের সম্বন্ধে সমস্ত। যখন একটা ফুড সিকিউরিটির প্রধান অফিসার, তার কাজ হচ্ছে ফুড যাতে মানুষ ভালো মতন পায়, কোনো রকম ভেজাল না থাকে, সে একটা সরকারি অফিসার। এরপরে দুজনকে যখন কথা বলতে পাঠানো হয় তখন জ্যোতি বলে দেখুন স্বামী স্ত্রী মানে একে অপরের সঙ্গী, কিন্তু আমার যে বর হবে আমি তার উপরে বোঝা হয়ে যাব, কারণ আমার একটা সমস্যা আছে। আপনি নিশ্চয়ই সেটা আমার বাবার কাছে শুনেছেন, সেটা হচ্ছে আমি কোনো গন্ধ পাই না, এর জন্য কিন্তু আপনার প্রাণেরও ঝুঁকি হতে পারে। তখন জগন অবাক হয়ে যায়, তখন সে তার ছোটবেলার গল্পটি বলে যে একদিন সে স্কুল থেকে আসে, এসে দেখে তার মা ঘরে নেই। তখন সে খুব জোরে টিভি চালিয়ে এদিকে আবার দুধ গরম বসিয়ে দেয় দুধ খাবে বলে। হঠাৎই কারেন্ট গেলে সে তার হেডফোন থেকে গান চালায়, কিন্তু এদিকে দুধ পড়ে গ্যাস অফ হয়ে গ্যাসের গন্ধ পেলেও সে নাকে কোনো গন্ধ পায় না। তার মা ঘরে আসতেই বাজার থেকে গন্ধ পেলে বন্ধ করতে গেলেই তখনই কারেন্ট আসলে একদম
সাথে সাথে বিস্ফোরণ হয় এবং তার মা সেখানেই আগুন লেগে মারা যায় এবং তার মায়ের মৃত্যু তার জন্যই হয়েছিল, সে সেটা ভালোই বুঝতে পারে, তাই চায় না সে যে তার জীবনে আর কেউ আসুক এবং সে তার মৃত্যুর কারণ হোক। এইভাবে বলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জগন তাকে বলে দেখবেন একদিন আপনি আমার স্বপ্ন দেখবেন, তখন আপনি নিজেই ফোন করবেন, আপনার বাবার কাছে নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে? তো জ্যোতি এই ব্যাপারটায় বেশ একটু হাসে আর মজাও পায়। তখন তারপরে যখন জগৎ বাড়ি চলে যাচ্ছিল তখন জ্যোতি যেন একদম নিঃশ্বাস ছাড়ে, সে বেঁচে গেছে। এরপরে তার মোবাইলে কিছু ছবি আসে, কোথায় কোথায় যায়, কি কি করে। তারপরে জগৎ তাকে একটা ভিডিও পাঠায় এবং বলে যে দেখুন এইভাবে আপনার পিছু করা যে ঠিক নয় এটা আমি বুঝতে পারছি, কিন্তু দেখবেন এর মধ্যে আপনি নিশ্চয়ই আমাকে নিয়ে স্বপ্ন দেখবেন। এর মধ্যে তার বাবা ফোন করে বলে যে জগৎ তোকে একটা ভিডিও পাঠিয়ে, যদি দেখেছিস। তার বাবাকে সে হুমকি ধুমকি দিয়ে ফোনটা কেটে দেয়। এরপরে জ্যোতির মানত করা ছিল সে পুজো দেবে, সে পুজো দিতে সন্ধ্যাবেলা মন্দিরে যায় এবং সেখানে সে কার্তিক মাসে পূর্ণিমায় সেই প্রদীপ জ্বালাবে, পুজো দেবে। সেই প্রদীপ জ্বালিয়ে সে তার মনস্কামনা বলছিল, তো সকলের জন্য ভালো চাইছিল। হঠাৎই তার আস্তে আস্তে কাপড়ে আগুন লাগতে থাকে, কিন্তু সে যেহেতু কোনো গন্ধ পায় না তাই তার পোড়ার গন্ধ বা কিছুই আসে না। হঠাৎ সে দেখে তো সে সেই কাপড়ের আগুন যে আঁচলে লেগেছে তা বন্ধ করার চেষ্টা করে। জগনও সেখানে ছিল, তারা হয়তো পিছুই করছিল জগৎ। তারপরে জগৎ কোনোভাবে জল ঢেলে তাকে বাঁচিয়ে দেয়। এরপরে সবাই এসে বললে যে মা তুমি কি গন্ধ পাওনি, তখন জগৎ বলে যে হয়তো খেয়াল করেনি। জগৎ তাকে সবার সামনে থেকে বাঁচিয়ে দেয়, এরপর তাকে বলে যে আপনাকে সামলানোর জন্য একটা লোক দরকার যে আপনার খেয়াল রাখবে, এবার আপনি একটু ভেবে দেখুন বিয়ের জন্য। এই বলে জগৎ সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে আমরা দেখি তাদের স্কুলের যে চৌকিদার, সেই চৌকিদার সেই গাছটার গোড়াতে এই বাথরুম করতে গেলে তাকেও ভূতের প্রকোপে ধরে, ভূতে বেশ পিটায়। পরের দিনকার আমরা জ্যোতিকে দেখি, জ্যোতি মিড ডে মিলের খাবার আগে খেয়ে তারপরে চেক করে যে খাবার ঠিক আছে বাচ্চাদের খেতে বলে। তার খুবই ভালো লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে, সে সবসময় বাচ্চাদের গল্প শুনে তাদের বিভিন্ন কাজে সাহায্য করে, তার এটা খুবই ভালো লাগে। হঠাৎ তাকে প্রিন্সিপাল ডাকে এবং স্কুলের প্রশ্ন তৈরি করার কাজ দেয় এবং বলে আজকে তুমি একটু স্কুলে থেকে পুরো প্রশ্নটা তৈরি করো। সে অনেক রাত পর্যন্ত কাজ করে স্কুলের প্রশ্নটা পুরোপুরি তৈরি করে, সমস্তটা টাইপিং করে। সব শেষ হয়ে গেলে রাত্রিবেলা সে জানালাটা খুলে দিয়ে যখন একটুখানি, তো হঠাৎই কেমন বেখাপ্পা হাওয়া দিতে শুরু করে। সব প্রশ্নগুলি উড়ে যেতে দেখলে জ্যোতি ভাবেই বাবা উড়ে যাচ্ছে। সে সমস্ত প্রশ্ন ধরার জন্য লাফালাফি এদিক ওদিক করতে থাকলে বাইরে বেরিয়ে আসলে কি একটা পায়ে বেঁধে সে পড়ে যায়। এরপরে সে সিঁড়ি থেকে একদম গড়িয়ে নিচে পড়ে আর সেখানেই সে জ্ঞান হারায়। তার চোখ যখন খোলে তখন সে একটা হসপিটালে এবং কোন রকম সে আশেপাশে কাউকে দেখতে পায় না, সে কাউকে ডাকেও না, সে নিচে নেমে আসে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এবং আশেপাশে কাউকে না দেখে তার জানি কেমন একটা লাগে। হঠাৎ তার জানি কেমন একটা গন্ধ লাগে, যেহেতু সে গন্ধ শুকতে পারতো না তাই গন্ধ লাগা ব্যাপারটা তার কাছে একেবারে। পাশের রুমে গিয়ে দেখে সেখানে কারেন্টের তার পড়ছে। তারপরে সেখান থেকে রোগীকে বাঁচিয়ে সে বের করে। তার বাবা এই বিষয়টা লক্ষ্য করে যে তার মেয়ে তো গন্ধ পায় না ছোটবেলা থেকে, জন্মের পর থেকে, তাহলে কি সে গন্ধ পেয়েছে? তখন তার বাবাকে সে বলে হয়তো তারপর আর গন্ধ কি এমন হয় বাবা? তখন তার বাবা ফিনাইলের গন্ধ তাকে শোকায়। তখন সে বলে ভালো আবার খারাপ, তারপরে ফুলের গন্ধ তাকে শোকায়। তখন সে বলে হ্যাঁ মেয়েটা ভালো গন্ধ। তার বাবা তো খুব খুশি হয় যে তার মেয়ে এই মাথায় চোটকার ফলে তার যে ছোটবেলা থেকে রোগ, সে কোনো সময় কোনো গন্ধ পায় না, সেটা সেরে গেছে। তার বাবা তার জন্য সুস্বাদু সব গন্ধ যুক্ত সবকিছু রান্না করে। এরপর থেকে জ্যোতির একেবারে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়, তার সাজগোজ, তার জীবন বেশ খুশিতে ভরে যায়। হঠাৎই একদিন সে গাড়ি চালাতে গিয়ে ধাক্কা হওয়ার থেকে বেঁচে যায়, একবার সে এগিয়ে যায়। এরপরে আমরা দেখি শহরের একজন কন্ট্রাক্টর যে তার বিল্ডিং দেখতে আসে এবং সেখানে একটা মেশিনকে বারবার অফ করলেও সেটা বারবার চলে ওঠে। তার একটু কেমন জানি ভয় ভয় লাগতো, সে ভয়ে ভয়ে কোনো রকমে আবার যখন অফ করে তার পাশে পায়ের ছাপ দেখতে পায়। সে দৌড়ালে কোন একজন মানুষ যেন তার পিছু করছে কিন্তু সে দেখতে পাচ্ছে না। এইভাবে সে একদম ছাদের উপরে উঠলে তাকে কেউ একজন লোহার শিকের সাথে চেপে ধরে এবং সেখানেই তাকে মেরে ফেলে। এরপরে আমরা দেখি হোম মিনিস্টার সেখানে আসে, কারণ সেই কন্ট্রাক্টর ছিল হোম মিনিস্টারের খুব কাছের বন্ধু এবং বিজনেস পার্টনার। হোম মিনিস্টার সব পুলিশদের বলে 12 ঘন্টার মধ্যে তদন্ত করতে। পুলিশ এই তদন্ত করতে আমরা হঠাৎ আরেকজন পুলিশ এসে বলে হোম মিনিস্টারও মারা গেছে। এরপরে আমরা দেখি সেখানে আরো একজন বড় মাফিয়া আসে যে হোম মিনিস্টারেরই
ভাই। সেখানে আসার পরে সে হোম মিনিস্টারকে দেখার পরে মৃত অবস্থায় সে পুলিশকে বলে যে ভালো করে তদন্ত করুন যে কি হয়েছে। এরপরে তার হোম মিনিস্টার বাড়িতে যেখানে সে মৃত অবস্থায় পড়েছিল সেখানে যায় এবং ভালো করে সেই সব জায়গা দেখে। দেখতে গিয়ে দেখে পা পোষের তলায় একটা পায়ের চিহ্ন। এরপরে সেটাকে যখন ভালো করে কিরকম পা হতে পারে তখন সেখানে যে লোক সে বলে ল্যাবের লোক বলে যে এটা কোনো কিন্নারের হবে না, ছেলে না মেয়ে। এরপর আমরা দেখতে পাই যে জগৎ আর জ্যোতি একটা ছোট্ট ক্যাফের মধ্যে কফি খেতে খেতে গল্প করছে, আর এই সমস্ত গল্পের ব্যাপারটাই ছিল জ্যোতির একটা স্বপ্ন। জ্যোতি বুঝতে পারে যে সে জগৎকে পছন্দ করেছে। তখন সে তার বন্ধুর এতে যাওয়ার সময় নিজের বাবাকে বলে, বাবা তুমিও দেখো আমার বিয়ের ব্যাপারটা। তার বাবা তো এই কথা মেয়ের মুখ থেকে শুনে যেন কি শুনেছে বলে একদম আনন্দ হতে উৎফুল্ল হয়ে ওঠে। জ্যোতিরও বেশ ভালো লাগে। এরপরে আমরা দেখি সেই হোম মিনিস্টারের ভাই যে কন্ট্রাক্টর যেখানে মরেছিল সেই জায়গাটা এসেও ভালো করে দেখে। হঠাৎ যে রডের ওখানে সে মারা গেছিল, রড দুটো পেটের মধ্যে ঢুকে গিয়ে সেখান থেকে একটা চুল খুঁজে পায়। সে ওই চুলটাকে নিয়ে ল্যাবে আসলে ল্যাবের একজন বলে যেটা একটা মেয়ের চুল, এটা ঠিকই, কিন্তু ইন্ডিয়াতে এমন কোনো ব্যাপার নেই যে চুল থেকে মুখটা কেমন ছিল বের করা যাবে। তখন ল্যাবের একজন বলে এরকম একটা টেকনোলজি আমেরিকাতে আছে। তখন আমেরিকাতে তারা সেই চুলটা নিয়ে চলে যায় এবং সেখানে সেই টেকনোলজির মাধ্যমে তারা সেই চুলটা থেকে কিরকম দেখতে হতে পারে সেই চুলের মানুষটা তাকে পুরোপুরি বানিয়ে ফেলে এবং সেই মুখটার ছবি তুলে যখন আধার কার্ডের সাথে ম্যাচ করা হয় তখন জ্যোতির সাথে মিলে যায়। এরপরে জ্যোতিকে তুলে আনা হয়। জ্যোতিকে জিজ্ঞাসা করা হয় কেন তুই কন্ট্রাক্টর এবং হোম মিনিস্টারকে মেরেছিস, কিন্তু জ্যোতি বলে সে তো কিছুই জানে না। সত্যিই তো সে কিছু জানে না। এরপরে তাকে বলা হয় যে দেখবি তোর সাথে কি করা হবে। এবার জ্যোতির পেছনে তারা ধাওয়া করে। জ্যোতি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেই বড় কারখানার মধ্যে এদিক ওদিক সেই শয়তানগুলোর কাছ থেকে লুকোতে থাকে, কিন্তু তাকে খুঁজে বার করে তার সাথে খারাপ ব্যবহার তারা করতে যায়। হঠাৎই কি জানি একটা একটা শয়তানকে এসে বাড়ি মারে। এরপরে চারিদিক থেকে যত দড়ি ছিল সমস্ত কিছু জ্যোতির গায়ের সাথে পেঁচিয়ে যেতে আরম্ভ করে, আর সেই দড়িগুলো এক একটা করে এক একটা শয়তানকে নিজের দিকে টেনে নিয়ে মারতে আরম্ভ করে। আমরা জ্যোতির এই রূপ হঠাৎ করে কেন পরিবর্তন, জ্যোতি এরকম কেন, তার কি কোনো মানসিক কিছু আছে? এরপরে জ্যোতি সেই শয়তানগুলোকে এক একটা ধরে ধরে তাদেরকে সেখানে মারে। এরপরে আমরা দেখতে পাই যে জ্যোতির শরীরের মধ্যেই জগন প্রবেশ করেছে। এটা কি ব্যাপার? জগৎ তো যে বেঁচেই ছিল সে তো জ্যোতিকে ভালোবাসতো, তাদের তো বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে এমন কিভাবে হলো? জগৎ কিভাবেই বা মারা গেল? এরপরে জ্যোতির যখন জ্ঞান ফিরে সে কোন রকমে নিজেকে দেখে যে কাপড় কোন রকম জড়ানো। জ্যোতি নিজেও বুঝতে পারে না সে কিভাবে এদেরকে মারলো। জ্যোতির এই ব্যাপারটা খুব সে চিৎকার করে বলতে, কে এখানে আছো? তখন একটা লোহার উপরে লেখা ওঠে, আমি জগৎ। তখন জ্যোতির মনে পড়ে জগতের কথা এবং জগৎ তখন তাকে পুরো ব্যাপারটা বলে। পুরো ব্যাপারটা হচ্ছে জগৎ আমরা আগে থেকেই জানি যে ফুড সিকিউরিটির একজন অফিসার। সে কি করতো, সে বিভিন্ন রকম ছদ্মবেশ নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে সেখানে কিরকম ফুড সার্ভ করা হয় সেটারই চেক করতো। যদি ভালো না সার্ভ করা হয় তাহলে সেখানে তাদেরকে ওয়ার্নিং দিত কিংবা সেগুলো বন্ধ করারও ব্যবস্থা করতো। এরপর একটা দোকানে সে যখন যায় সেখানে দেখে কোনোভাবে কোনো হাইজেন তো মেনটেনই হয় না, মানুষের কাছে অনেক বেশি দাম নেয় এবং তাদের সারা শহরে প্রচুর দোকান আছে। জগৎ সেই দোকানগুলো সব বন্ধ করে দেয়। এরপরে যখন একদিনকার তার সাথে কলিগদের নিয়ে একটা বিশাল বড় একটা রেস্টুরেন্ট যেখানে রোজ হাজার হাজার মানুষ খায় সেখানে সে খেতে যায়। সেখানে খাওয়ার বিষয়ে লক্ষ্য করে সব মানুষ চেটেপুটে সেখানে ডাল খাচ্ছে। সেই ডালের গন্ধ শুকে সে বুঝতে পারে এই ডালের মধ্যে কোনো একটা কিছু আছে। সেই ডালের যখন সে হাত দিয়ে দেখে যে দেখে এর মধ্যে অনেক চর্বি। সে জিজ্ঞাসা করে এই ডাল কোথায় বানানো হয়? সে একেবারে ডালের কারখানায় যায়। দেখা যায় সেখানে পশুর চর্বি ডালের সাথে মিশিয়ে তারপর সেই ডাল বিক্রি করা হয় আর মানুষকে বলা হয় যে একদম ভেজ ডাল। তারপরে তখন জগৎকে তারা বলে যে কিছু ঘুষ-টুস নিয়ে ব্যাপারটা সামলে। জগৎ সেটা করে না। এরপরে তারা হসপিটালের ক্যান্টিনে যায়। সেখানে দেখে যে বিভিন্ন বাসি খাবার যেগুলোর শেলফ লাইফ ফুরিয়ে গেছে সেগুলোকে তারা বিক্রি করছে। সেই পচা বাসি খাবারকে। জগৎ খুবই কড়া ছিল। সে একদিন একটা দুধের কোম্পানি তাদের কিছু নোংরা তারা ভাগাড়ে ফেলে সেটা তার একজন কলিগকে দিয়ে পিছু করে এবং সেই
নোংরাগুলো যখন তারা সেইখানে গিয়ে দেখে, তো তার মধ্যে একটা বিশেষ রাসায়নিক তারা পায়। যেই রাসায়নিকটা সাধারণত কোনো মরাকে বেশ কিছুদিন একটু তাজা রাখার জন্য ব্যবহার করা হয়। এরপরে মদের থেকে আসা সেই কোম্পানি থেকে ছাঁটাই করা একজন বায়োসায়েন্সের স্টুডেন্ট যে সেখানেই চাকরি করতো, তার সাথে কথা বলে সে জানতে পায় যে ওই কোম্পানিতে দুধ না বিষ বিক্রি হয় আসলে। মানুষকে যেটা ধীরে ধীরে ক্যান্সার এবং বিভিন্ন দুরারোগ্য দিয়ে থাকে। এবং এইভাবেই তারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে। একদিন যখন সেই কোম্পানিটা রেড দেয় এবং সেই কোম্পানি সমস্ত কিছু আটকে সে তৎক্ষণাৎ সেই কোম্পানিতে দুধ টেস্ট করার ব্যবস্থা করে। দুধ টেস্ট করার পরে জানা যায় সেই দুধের মধ্যে ডিটারজেন্ট, ইউরিয়া, বিভিন্ন রকমের খারাপ খারাপ জিনিস যেগুলো খেলে মানুষের ক্যান্সার থেকে আরো দুরারোগ্য হতে পারে। জগন ছিল খুবই কড়া। সে যখনই যেখানে যেত জগৎ সেখানেই সে এইভাবে সবকিছু কড়া হাতে হ্যান্ডেল করতো। সে কোনোভাবেই ঘুষ নেওয়া এসব পছন্দ করতো না। লাস্ট যেদিন মন্দিরে সেই দুর্ঘটনা হয়েছিল আগুন লাগা, সেদিনকার তার অফিস থেকে তার থেকে যে সিনিয়র অফিসার কল করে এবং তাকে বলে যে জগৎ, তুমি খুব ভালো কাজ করছো আর তুমি নিশ্চয়ই এখানে যে, তখন জগৎ তাকে একটা ভিডিও চালিয়ে দেখে এবং বলে যে কিভাবে মানুষকে সমস্ত কোম্পানি বাজে খাবার দিচ্ছে এবং তাদের শহরে এরকম 4 জন রয়েছে যারা এটা করছে। তাদের মধ্যে একজন হচ্ছে জলের কোম্পানি। সে যে জল বিক্রি করে আসলে সেই জল খেলে মানুষের হাজারো রোগ হতে পারে। এছাড়াও সেই হোম মিনিস্টারের ভাই যে নাকি তেলের কোম্পানি, যে সেই যে হোটেলগুলিতে তেল বিক্রি হয়, তেলগুলো একবার ইউজ হওয়ার পরে তারপরে সেই তেলগুলিকে সে আবার ছোট ছোট যে দোকানপাট থাকে সেখানে বিক্রি করে। এছাড়াও যে মুরগি বড় হতে 3 থেকে 4 মাস লাগে, তাদের 45 দিনের মধ্যে বড় করে মার্কেটে নিয়ে আসা হয়, যার থেকে বিভিন্ন মেয়েদের রোগ হতে পারে, হরমোনাল প্রবলেম এবং ইউটেরাসের ক্যান্সারও হতে পারে। এইভাবে সে সমস্ত প্রমাণ জোগাড় করে তার স্যার বলে যে তুমি এই প্রমাণগুলো আমাকে দিয়ে দাও। তখন জগন বলে আপনিও যাদের সাথে জুড়ে রয়েছে সেটা কি আমি জানি না? আমি যে একবার গন্ধ শুঁকে খাবারের খারাপ বলতে পারি। এরপরে সেখানে সেই শয়তানরা চলে আসে এবং জগনকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ারই তারা চেষ্টা করে এবং বলে যে তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলে আর কেউ এসব জানতে পারবে না। জগনের সাথে তাদের সেখানে মারামারি শুরু হয়ে যায়। এরপরে জগন সেখান থেকে কোনোভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জগনের পেটে ছুরি ঢুকিয়ে তাকে সেখান থেকে মেরে দেওয়ার চেষ্টা করে এবং বলা হয় যে তোকে এখান থেকে কিছুতেই বেঁচে ফিরতে দেওয়া হবে না, তোর এখানে যত কলিগ আছে তোকে মারার চেষ্টা করবে। জগনের যে বন্ধু ছিল সাথে, তাকে অনাথ আশ্রমে তারা যে বড় হয়েছে, সেই বন্ধু তাকে সেখান থেকে উদ্ধার করে এবং ট্রেনের মধ্যে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে তুই এখান থেকে সরে আয়, সামনে তুই জ্যোতিকে বিয়ে করবি। সে তখন বলে জ্যোতির থেকেও আমি আমার দেশকে বেশি ভালোবাসি। তখন তার বন্ধু তার পেটেই চাকু ঢোকাতে যায়, তখন সে বলে যে তুমি চাকু ঢোকাতে গেলে এখানেই আমার যেন মৃত্যু হয়। তখন তার বন্ধু বলে আমি কি করবো বল, আমার পরিবারকে আটকে রেখেছে, তারা মেরে দেবে বলে। এরপরে যখন ট্রেন থেকে ঝাঁপ দেয় এবং তার দেহটা সেই জ্যোতিদের স্কুলের তে সেই গাছটাতে এসেই পড়ে। এরপরে তার দেহকে পুড়িয়ে তারা সমুদ্রে ফেলে দেয়। জগনের এই কথা শুনে জ্যোতি কিন্তু খুব কান্না করে, কিন্তু জ্যোতির এই খুন খারাপ একদমই পছন্দ হয় না, যে কেন সে জ্যোতির শরীরকে অধিকার করে সবাইকে এভাবে শাস্তি দিয়েছে। তার থেকে সিনিয়র পোস্টের সেই অফিসার, এছাড়াও সেই কন্ট্রাক্টর এবং হোম মিনিস্টার, প্রত্যেকে যে সেই মেরেছে জ্যোতির শরীরের ভর করে, সেটাই সে বলে। জ্যোতির এই ব্যাপারটা ভালো লাগে না, সে জগনকে অনেক কিছু বলে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি যে সেইখানে সেই যে হোম মিনিস্টারের ভাই তারা বলে যে আমরা অন্য ব্যবস্থা নেই। এরপরে দেখি জ্যোতি এই বিষয়ে খুব কষ্ট পেয়ে সে বারেক দিন স্কুল যায় না। সেদিন তাদের স্কুলে ডিম রান্না হয় এবং সেই তার বাবা তখন তার কাছে আসে এবং তার কাছে এসে বলে যে দেখ মা, জগন মনে হয় বিদেশে চলে গেছে, বুঝলি, তোর খোঁজ পাচ্ছি না, একদম বাজে ছেলে। তখন সে বলে বাবা মিথ্যা কথা বলো না, তোমার আগে আমি জানি যে জগনের কি হয়েছে। তখন তার বাবার চোখ একদম জলে ভরে ওঠে। এর মধ্যে তার স্কুল থেকে ফোন আসে, সেই যে ডিম রান্না হচ্ছিল সেই ডিম খেয়েই প্রত্যেকটা বাচ্চার, যারা যারা ডিম খেয়েছে তাদের মুখ থেকে হঠাৎ গ্যাঁচলা উঠে তারা অজ্ঞান হয়ে পড়েছে। এরপরে তাদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সোজা জ্যোতি হসপিটালে, জ্যোতির সামনে বিভিন্ন বাচ্চা শ্বাসকষ্টে ভুগতে ভুগতে সেখানেই তাদের প্রাণ বেরিয়ে যায়। জ্যোতির এগুলো দেখে খুবই কষ্ট লাগে। প্রত্যেকটা বাচ্চার কথা তার মনে পড়ে যে তারা কত ভালো ছিল, কত ভবিষ্যতের স্বপ্নই না তাদের চোখে ছিল, আর আজকে তারা মারা যাচ্ছে। এর মধ্যেই দেখে যে যারা উপর পোস্টে মিনিস্টার মহল, তারা বলছে এটা কিছুই না, বাচ্চারা বাইরে থেকে আইসক্রিম খেয়েছে, তারপরে ডিম ভাত এসব খেয়ে তাদের এই সমস্ত হয়েছে। তখন তাদের যে রান্না করে দিদি এসে বলে যে না, এরকম কিছুই হয়নি।
ডিম খেয়ে এটা হয়েছে, ডিমেই এমন কিছু ছিল ফুড। এরপরে সমস্ত বাবা মাকে 5 লাখ টাকা করে দিয়ে তাদের মুখ বন্ধ করে, কিন্তু জ্যোতির মুখ কিন্তু বন্ধ হয় না। জ্যোতি ডাক্তারের কাছে গিয়ে বলে আপনি কেন ভুল রিপোর্ট তৈরি করেছেন। এরপর আমরা দেখি যে জগনের আত্মা যাতে আর এরকম কাউকে না মারতে পারে, তাকে বন্দি করার জন্য সেই শয়তানগুলো কিছু তান্ত্রিককে ডেকে একটা যজ্ঞ করাচ্ছে তার আত্মাকে বন্দি করে দেওয়ার জন্য, যাতে তাদের আর প্রাণের উপরে ভয় না থাকে। এরপরে তাকে একটা ঘোড়ার মধ্যে তারা বন্দি করে দেয় এবং সেই তান্ত্রিক বলে যে এত খুশি হওয়ার ব্যাপার নেই, ও যার শরীরে ভর করে এতদিন যাদের যাদের মেরেছে তাকে এনে পুড়িয়ে তার ছাই কোনো নোংরা নর্দমায় ফেলে দিতে হবে, তাহলে আর জগতের আত্মা কোনোদিন কিছু করতে পারবে না। এরপরে তাকে একটা মাছ ডিশের মধ্যে রেখে দেওয়া হয় যাতে সেখান থেকে সে মুক্তি যাও। এদিকে জ্যোতি সমস্ত প্রমাণ জোগাড় করে উকিলের কাছে যায় যাতে এই কেসটা কোর্টে ওঠে যে ফুড কোম্পানির বিরুদ্ধে, কিন্তু উকিল সেই কেস না নিয়ে সমস্ত কাগজ ছিঁড়ে, কারণ উকিলে তো পয়সা খেয়েছিল, উকিলের সামনে থেকেই সেই শয়তানদের লোক জ্যোতিকে ধরে তাদের আড্ডায় নিয়ে যায় এবং সেখানে জ্যোতিকে তারা জোর করে নিয়ে এসে পোড়ানোর জন্য বলে। তারা বলে যে জ্যোতিকে তারা পেট্রোল থেকে পুড়িয়ে দেবে, পেট্রোল ঢেলে তাদেরকে পুড়িয়ে দেওয়ার কথা বলে। এরপরে জ্যোতি সে কান্না করতে থাকে, সে জগনকে যে ভালো মন্দ বলেছিল সে জগনকে ডাকে যে তুমি কোথায়, এখানে আসো, এসে এই শয়তানগুলোকে শায়েস্তা করো যারা এরকম শিশুদের প্রাণ নেয়, আমাদের দেশেরই তারা মানুষদের। এরপরে কিন্তু জ্যোতির সারা গায়ে পেট্রোল ছিটিয়ে তাকে জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপরে সেই শয়তানগুলোর মধ্যে থেকে একজন এসে জ্যোতির মাথায় একটা লোহার বাড়ি মারে, জ্যোতি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে জ্যোতির গায়ে অনেকগুলো কাঠ চাপা দেয়, এদিকে জগতের আত্মা মুক্তি পেয়ে সেখানে জ্যোতির গায়ে এসে আবার প্রবেশ করে। এরপরে যেই একজন মারতে যায় তার গায়ে আগুন লেগে যায় শয়তানের গায়ে এবং জ্যোতি সেখান থেকে আবার উঠে আসে। এরপরেই তো সবাই ভয়ে পালাতে থাকে, কারণ তারা সবাই বুঝে যায় যে জগতের আত্মা সেখানে ঢুকে গেছে। জগতে যেহেতু সে আত্মা এবং জ্যোতিকেও তারা মেরে ফেলেছে, তাই তাদের বন্দুক বা গুলিতে কোনো কিছু কাজ করে না। জগৎ সেখানে বলে একটা মানুষকে কবার মারা যায়, তোরা তো মানুষকে এমনিতেই বিষ খাইয়ে খাইয়ে একটু একটু করেই মারছিস। এরপরে তাদেরকে সেইখানে জগৎ প্রথমে যে শয়তানটা জ্যোতিকে মাথায় বাড়ি মেরেছিল তাকে এবং তারপরে দ্বিতীয় যে শয়তানটা তাদেরকে মেরে ফেলে, এইভাবেই তাদের শাস্তি দেয়। সত্যি এদেরকে মেরে ফেলা উচিত। কেমন লাগে কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।